ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল, জাতীয় নির্বাচনে থাকছে না ভোট। ইসির হাতে ৩০০ আসনের ভোট বাতিলের ক্ষমতা। নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। আগামী নির্বাচন বিলম্বে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। যথাসময়ে সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। রাজধানীর জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, সেনাবাহিনীর অভিযান। মৌচাকে 2 যুবকের রহস্যজনক মৃত্যু। দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা জাকসু নির্বাচনের। 11 সেপ্টেম্বর ভোট, ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। কুষ্টিয়ায় জুলাই আহত যোদ্ধার তালিকায় জায়গা হয়নি বিএনপি পন্থীদের, পরিকল্পিত বলছেন ভুক্তভোগীরা। জেলা জুড়ে সমালোচনা। নেত্রকোনায় কেন্দুয়ায় ঝরাজীর্ণ ভবনে চলছে প্রাথমিকের পাঠদান, ছাদ ভীমে ফাটল। চরম নিরাপত্তা ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা। এবং এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল পর্বে টিকিট নিয়ে দেশে ফিরল আফিদা সাগরিকারা। রাতে পৌঁছায় ঢাকার শাহজালালে। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্তের পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ভোটের বিধান। এছাড়াও 300 সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয় সশস্ত্র বাহিনী বিভাগকে। শিউলি রায়ের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসি সহ 4 কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্য বিষয় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন অধ্যাদেশ 2025। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আরপিও সংখ্যায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাতিল করা হয় ইভিএম প্রকল্প। সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, তবে এটি শুধু প্রযোজ্য যে আসনে একজন প্রার্থী থাকবে সেখানে। সেই সঙ্গে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। না ভোট বেশি হলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। 300 সংসদীয় আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলেও জানান ইসি আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকেই প্রার্থীদের ভোট করতে হবে। এছাড়াও হলফনামায় মিথ্যা তথ্য সাপেক্ষে প্রার্থিতা ও এমপি পদও বাতিল হতে পারে বলেও জানান তিনি। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য, যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। এদিকে নিবন্ধনের জন্য আবেদন করা 84টি নতুন দলের মধ্যে 22টি দল প্রাথমিক বাছাই উত্তীর্ণ হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান 80,000-এর বেশি সেনা সদস্যের পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সোমবার কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট।
সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার জাতিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে তৎপর অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে যান। বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। নির্বাচনের মাঠে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্যসহ নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। আরও আমরা ৪০,০০০ বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ থানা ও কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা আর গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যাহত করার জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দীর্ঘ ১৫ বছর পর সোমবার হয় নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সবশেষ জেলায় বিএনপির কাউন্সিল হয় ২০১০ সালে। দুপুর ১টায় নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বাইরে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ভিড় করেন নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ন্যারেশন পরিবর্তন করতে চায়, আর এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার কথা বললে বিএনপি তা মেনে নেবে না। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বেগবান করার জন্য কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চাইলেও একটি অদৃশ্য শক্তি নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার তার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করবে এমন প্রত্যাশা রেখে তিনি দলীয় কর্মীদের শতভাগ সজাগ থাকার আহ্বান জানান। এ সময় জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও জানান তিনি। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। আর বিএনপিতে প্রবেশ করে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সোমবার বিকেলে রাষ্ট্রদূতের বাসভবনের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি। বৈঠকে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে পলিটেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটেকনিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটেকনিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলছে কয়েকদিন ধরে। সোমবার দুপুরে সংঘর্ষ চলাকালে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন 3 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় অভিযানে নামে যৌথ বাহিনী। দেশি বিদেশি ধারালো অস্ত্র ও মাদকসহ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এইচ হিমেলের রিপোর্ট।
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন পক্ষের তৎপরতা দীর্ঘদিনের। গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সোমবার দুপুরে 7 নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ুন রোড ময়লার গলিতে শাহ আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় আহত হন 3 জন। পরে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল এরাই তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে এদের আমাদের ধরাই দিছে। এদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম, একদম শেষ, আর ধরেন কিছুদিন চলে পুরো সিন্ডিকেট ধরেন যে চলে যেত। ওই যে একটা ছিল বুনিয়া সোহেল, এখানে অন্যতম মাদক ব্যবসায়ী, 37টা মামলা, সেও কিন্তু জামিনে চলে আসছে, আইসা আবার ধরেন শুরু করছে। তো বিষয় যেটা হলো যে এরা সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। আমার বাচ্চা আইছে বসিলা টিকা, তারা খালি কইতো মারমু মারমু মারমু, আমরা বাচ্চারে মাইরা লাইছে, আমার বাচ্চারে মাইরা লাইছে। পুলাপান মানুষ একটা কইয়াই দিতে পারে, তো জান লইব আমরা পুলার, এটা কি হয়? মারছে, তাদের বিচার চাই, তাদের বিচার চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় অভিযানে নামে সেনা সদস্য, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। দেশ টিভি, ঢাকা। দিনব্যাপী মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। বলেন, মিডিয়ায় ধারণকৃত ফুটেজ দেখে সারাদিন রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিশেষ দল। অভিযান চলাকালে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, হেলমেট, চাপাতিসহ মাদক উদ্ধার করেন তারা। এবং আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কভারেজ দেখে আমরা প্রায় 13 থেকে 14 জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই, এবং ফাইনালি আমরা ওই 14 জনকে গ্রেপ্তার দেখাচ্ছি, এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। এবং আজকে আমাদের যৌথ অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মারামারি সামগ্রীগুলো পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন হেলমেট এবং বিভিন্ন দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে পারি। রাজধানীর মৌচাকে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন গাড়ি চালক জাকির হোসেন, অন্যজনের নাম মিজান। তারা নোয়াখালী চাটখিলের দোবাতলি থেকে রোগী নিতে এসেছিল, কিন্তু কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। তাইপুর রহমান, তুহিনের প্রতিবেদন। 10 আগস্ট ভোর 5:40 সিসি ক্যামেরায় দেখা যায় একটি প্রাইভেট কার প্রবেশ করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেসমেন্ট 2-তে। গাড়িতে তখন ছিল 3 জন, একজন মালিক সৌরভ, চালক জাকির, অন্যজন মিজান। পরের ফুটেজে দেখা যায় মালিক সৌরভ ও মিজান গাড়ি থেকে নেমে রিসেপশনে কথা বলে। এরপর সৌরভ বের হয়ে যায় আর মিজান ফিরে যায় বেসমেন্টে। এরপর কেটে যায় প্রায় 30 ঘন্টা। একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। সোমবার বেলা 11টার দিকে গাড়ির কাছে যেতেই ভিতর থেকে তীব্র দুর্গন্ধ আসে। আপনি যদি বলেন যে আমার পেশেন্ট আছে, আমার গাড়ি তো রাখতে দিতে হবে, অবশ্যই দিতে হবে। একটা গাড়ি ঢুকছে, সে পেশেন্ট নিয়ে যখন যায় নাই, তখন যাই ওখানে দেখতেছে, দেখে এই অবস্থা, তখন কর্তৃপক্ষ। নিরাপত্তা কর্মীদের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় মিজান ও চালক জাকিরের মরদেহ। জানা যায়, হাসপাতালে ভর্তি থাকা রোগী নিতে নোয়াখালীর চাটখিল থেকে এসেছিলেন তারা। সে এয়ারপোর্টে লোক নিয়ে আসবে, যদি সুযোগ পাচ্ছে সে আমাকে নিয়ে যাবে। আমি আবার রিটার্ন করছি যে তাকে মানা করে দিই, সে যেন আসে, আমাদেরকে রিলিজ দিবে না। প্রচন্ড গরমে মরদেহ দ্রুত পচে গেছে। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। বলেন, তদন্তের পরই জানা যাবে আসল রহস্য। 2টা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ। তাইফুর রহমান, তুহিন,
দেশ টিভি, ঢাকা। মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণের সময় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে আওয়ামী লীগ। সোমবার রাত ৮টার দিকে শিবচরের চরশেমাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এই হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে পাঠানো হয় ঢাকায়। স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করতে বের হন। শিবচর চেষ্যমাইল এলাকায় কাজীর দোকান এলাকায় লিফলেট দিতে গেলে চিপসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সাথে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় তারা। দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে অছাত্রদের হলের সিট দখল রাখাকে নিরাপত্তার সংকট হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হল ছাড়তে বাধ্য করা হবে অছাত্রদের। দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গেল রোববার বিকেলে দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা হয় জাকসু নির্বাচনের। ঘোষণা অনুযায়ী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার দাবি তাদের। যে জাকসু নির্বাচন এতদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা চাই যে উপযুক্ত নেতৃত্ব উঠে আসুক। জাকসু নির্বাচন যদি হয় তাহলে কিন্তু ওই সমস্ত যেরকম গোষ্ঠী রয়েছে তারা কিন্তু দখলদারিত্ব, টেন্ডারবাজি, পেশি শক্তি যে রাজনীতি রয়েছে সেটা কিন্তু করতে পারবে না। আমরা অবশ্যই চাই যে নির্বাচনটা অবশ্যই তারিখ অনুযায়ী হোক এবং সেটা হচ্ছে যে কি আর না পিছাক। অছাত্রদের হলের সিট দখলে রাখাকে নিরাপত্তার সংকট হিসেবে দেখছেন ছাত্র নেতারা। পাশাপাশি ছাত্র দলের বর্ধিত কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের স্থান পাওয়াকে ভালোভাবে নিচ্ছেন না তারা। আমরা মনে করি যে সাবেক শিক্ষার্থীরা যদি এখনো ক্যাম্পাসে থাকেন কিংবা হলে অবস্থান করেন, সেই জায়গা থেকে নির্বাচন বানচালের ব্যাপারে বিভিন্ন ধরনের চেষ্টা হতে পারে। শিক্ষার্থীদের দাবিকে বাস্তবায়নের জন্য যাতে আগামী ১১ সেপ্টেম্বর অবশ্যই একটা সুষ্ঠু, সুন্দর, উচ্চমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করে। কেউ বলার সুযোগ নেই যে জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু চায় না কিংবা ছাত্র সংসদ নির্বাচন চায় না কোনো বিশ্ববিদ্যালয়। আমরাই একক সংগঠন হিসেবে যে এই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান করছি এবং আমাদের গ্রাউন্ড ওয়ার্ক অনেক আগে থেকে চলমান। এদিকে নির্বাচন কমিশন বলছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ, তফসিল ঘোষণা সহ বেশ কিছু কার্যক্রম এগিয়ে নিয়েছেন তারা। একটা হলে যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের কিন্তু জাকসু এবং হল সংসদ এই দুই নির্বাচনই সংশ্লিষ্ট হলে অনুষ্ঠিত হয়। হলের যারা আছেন তারাই কিন্তু ওখানে তাদের ভোট কার্য সম্পন্ন করে। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৯ বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, জুলাইয়ে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের আন্দোলনে আহত হওয়া বিএনপি পন্থীদের পরিকল্পিতভাবে বাদ পড়াদের দাবি বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার কারণে স্থান হয়নি তালিকায়, জানিয়ে জেলা জুড়ে চলছে তুমুল সমালোচনা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রাহুল স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে কুষ্টিয়া শহরে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন বুক পেতে। তাদের ছোড়া বুলেটে হয়েছেন আহত। চিকিৎসা নেন কুষ্টিয়া, ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। এখনো বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। সব তথ্য প্রমাণ থাকার পরও কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধার তালিকায় নাম ওঠেনি তার। মিথ্যা অভিযোগ ডিসি সাহেবের কাছে দিয়ে আমাদের গ্যাজেট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যে গ্যাজেট থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে সেই গ্যাজেটে আমাদের সম্মানের সাথে ইনক্লুড করা হোক। শুধু রাহুলই নয়, তার মতো বিএনপির রাজনীতির সাথে জড়িত ৩০ জনের বেশি আহত জুলাই যোদ্ধাদের নাম বাদ পড়েছে তালিকায়। তাদের দাবি, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তালিকায় রাখা হয়নি নাম।
আমরা শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশকে ধারণ করে বিদায় সেদিন পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করেছিলাম, আহত হয়েছিলাম। আমাদের বিএনপি করার কারণে আমাদের তালিকা থেকে বাদ করে দিছে। কত কষ্ট করে আমরা মাস্ক পরে, হেলমেট পরে, সাইডে থেকে, ক্যামেরার আড়ালে থেকে আমরা আন্দোলনকে সফলতা দান করছি। আর এমন ঘটনায় ক্ষুব্ধ জেলার বিএনপি নেতারা। বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্তির দাবি তাদের। কিছু কিছু সংগঠন এই বর্তমান জেলা প্রশাসক বা প্রশাসনের সঙ্গে আতাত করে ইচ্ছাকৃতভাবে তাদেরকে দিয়ে আমার পরীক্ষিত এই জুলাই যোদ্ধাদেরকে আমার দলের বাদ দেওয়া হচ্ছে। কে কোথায় থাকবে, কে কোর্ট বিল্ডিং এর মধ্যে থাকবে, কে কলকাতা স্কুলে থাকবে, কে হসপিটালে থাকবে, কে ওই সাদাবাদের মসজিদে থাকবে, এবং তারপরে মিছিলটা কোথেকে শুরু হবে, কোন দিক দিয়ে যাবে, এগুলো কিন্তু সব আমরা ঠিক করে দিতাম। এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে তালিকায় বাদ পড়া বিএনপিপন্থী আহত জুলাই যোদ্ধারা। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার এর শীর্ষ কর্মকর্তা। বাদ পড়েছে বিষয়টি এরকম না, নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই করে যদি প্রপার ডকুমেন্ট তারা আমাদের কাছে উপস্থাপন করতে পারেন, আমাদের কমিটির কাছে উপস্থাপন করতে পারেন, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা। জুলাইয়ের আহতরা সবাই রাষ্ট্রের কাছে স্বীকৃতি পাবে আশা সচেতন মহলের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্চাপুরে জরাজীর্ণ ভবনে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। বৃষ্টি হলেই ছাদ থেকে পড়ে পানি, খসে পড়েছে দেয়ালের পেলেস্তারাও। ছাদ ও ভীমে ফাটল ধরে ঘটেছে ভীম ভাঙার ঘটনাও। এতে ভয়ে শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস করতে চাইছে না ও আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। প্রাণহানি ঠেকাতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। সহকর্মী জিয়াউর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। বাইরে থেকে বোঝার উপায় নেই শ্রেণীকক্ষের ভেতরের অবস্থা জরাজীর্ণ। খসে খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি চুয়ে শ্রেণীকক্ষে সৃষ্টি হয় স্যাঁতস্যাঁতে পরিবেশ। দেয়াল বেয়ে পানি পড়ায় বিদ্যালয় ভবনের ছাদ ও ভীমে দেখা দিয়েছে ফাটল। 1975 সালে নেত্রকোনার কেন্দুয়ায় শান্দিকোনা ইউনিয়নে প্রতিষ্ঠা হয় দুর্চাপুর রাজ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর 1994 সালে নতুন ভবন নির্মাণ হয়। 31 বছরের মাথায় জরাজীর্ণ হয়ে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। গত বছর শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন ভীম ভেঙে পড়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক দেখা দিয়েছে শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের মাঝে। কমতে শুরু করেছে শিক্ষার্থীর সংখ্যাও। আমরা এই দিন আয়াত দেখি স্কুল ভেঙে পড়েছে, আজকে বসে ভেঙে পড়েছে। আমরা স্কুলে অফিস রুমে ক্লাস করি। আমরা যখন স্কুলে আসি তখন ছাদ ভেঙে পড়ে, তার জন্য কেউ ব্যথা পায়নি। যদি থাকতো সবাই মারা যেত, তাই ভয় আমরা এই ক্লাসে যাই না। একটা ভীম কয়েকদিন আগে ভীম ভেঙে পড়েছে আর কি। তারপরে ছাত্ররা ছিল না, তাহলে অনেক বাচ্চা মারা যেত। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করলেও ভবনটি পরিত্যক্ত ঘোষণা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। টিও সাহেবকে জানানো হয়েছে, এটিও সাহেবকে জানানো হয়েছে, জানানোর পরে ওনারা কোনো কার্যক্রম নেয় নাই। ওনারা উদাসীনতার সাথে ওনারা কাজ কাম করতেছেন। বিকল্প ভবন না থাকায় পাশের ছোট্ট অফিস রুমেই গাদাগাদি করে চলছে পাঠদান। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে, এই জন্য আমরা ওই রুমগুলিকে বন্ধ করে দিয়ে অফিস কক্ষে ক্লাস নিচ্ছি। আমাদের অনেক অসুবিধা হচ্ছে, দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন রাখছি। যদিও আপাতত টিন শেড ঘর করে কার্যক্রম চালু রাখা সহ নতুন ভবন নির্মাণের ব্যবস্থার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুত সময়ের মধ্যে একটি টিন শেড নির্মাণ করে দেব, এই বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটি বরাদ্দ পেয়ে আমরা টিন শেড নির্মাণ করে দেব। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।